কোরিয়ান নতুন ড্রামা 9 পাজল শুরু থেকেই অনেক রহস্য নিয়ে আসে। একটি ধারাবাহিক খুনের ঘটনার সমাধান হয়নি, এর সাথে একটি জলাধারের টুকরো টুকরো করা মৃতদেহের ঘটনা যোগ হয়। জানা যায় লি মিয়ং মামলার একজন সন্দেহভাজন। জিয়াং ঝিমু আগের দিন একটি হোটেলে এসেছিল, কিন্তু হঠাৎ দেখা যায় একজন ব্যক্তিকে নির্মমভাবে টুকরো টুকরো করে ফেলা হয়। এরপর হত্যাকারী একটি লাল সুটকেস টেনে হোটেল থেকে বেরিয়ে যায়, আর শেষে সুটকেসটি একটি নির্দিষ্ট বিল্ডিংয়ে ডুবিয়ে দেয়। অন্যদিকে পুলিশ জিয়াং ঝিমুকে ধরতে দ্রুত অভিযান শুরু করে, আর সেদিন বিকেলে তার গাড়ির অবস্থান খুঁজে পায়। তবে কাছাকাছি নজরদারি ক্যামেরার ভিডিও অনুযায়ী লোকটি মাঝরাতে তার গাড়ি সার্ভিস এরিয়াতে রেখে বাথরুমে গিয়েছিল এবং পরের দিন সকাল পর্যন্ত আর ফিরে আসেনি। কিম হানচিয়ন ঘটনাস্থলে গিয়ে জানতে পারে সার্ভিস এরিয়ার পেছনে একটি পাহাড় আছে, মাটি ধসে পড়া আটকাতে মাঝখানে 5 মিটার উঁচু একটি দেয়াল তৈরি করা হয়েছিল। তিনি অবাক হয়েছিল যে কেউ দেয়ালটি বেয়ে উঠতে পারবে কিনা, তাই তিনি নিজে একটি অসম্ভব পরীক্ষা করে কিম হানচিয়ন তার সব শক্তি ব্যবহার করে দেয়ালটি বেয়ে উঠতে সফল হন। তবে তার হাতের তালুতে স্পষ্ট আঘাতের চিহ্ন ছিল। জাতীয় ফরেনসিক দল গাড়িটি পরীক্ষা করে এবং দেখতে পায় গাড়ির ভিতরে কোনো ড্রাইভিং রেকর্ডার বা ইলেকট্রনিক টোল রেকর্ড ছিল না। ক্যাপ্টেন লিয়াং মনে করে জিয়াং ঝিমু অপরাধ করে পালিয়ে গেছে। এই সময় সহকর্মীরা গাড়ির ট্রাঙ্কে এক গোছা দড়ি খুঁজে পায়, যা লি মিয়ংকে হত্যা করার বিষয়টিকে আরও নিশ্চিত করে। অন্য একজন সহকর্মী জানতে পারে যে জিয়াং ঝিমু একটি নির্দিষ্ট জলাধারের পাশে 3 ঘন্টারও বেশি সময় ধরে গাড়ি নিয়ে অপেক্ষা করেছিল এবং অবশেষে সকাল 2:29 তদন্তাধীন সার্ভিস এরিয়াতে আসে। ক্যাপ্টেন লিয়াং এবং কিম হানচিয়ন অবিলম্বে জলাধারের কাছে আসে। এই সময়ে প্রযুক্তি বিভাগ জিয়াং ঝিমুর ক্রেডিট কার্ডের একটি মেসেজ পাঠায়, যেখানে শেষ ব্যবহারের স্থানটি জলাধারের পাশের একটি হোটেল ছিল। হোটেলটি অবৈধ ডেটিংয়ের জন্য পরিচিত ছিল। ফ্রন্ট ডেস্ক কর্মীরা জানায় যে জিয়াং ঝিমু আগের রাতে একটি অ্যাপ ব্যবহার করে একটি রুম বুক করেছিল, তবে অল্প সময়ের মধ্যেই চেক আউট করে চলে যান। কিম হানচিয়ন যখন রুমটি পরীক্ষা করে, তখন পরিচ্ছন্নতা কর্মীরা তখনও রুমটি পরিষ্কার করা শুরু করেনি, কিন্তু তিনি দ্রুত বুঝতে পারে যে আবর্জনার বালতিতে কিছুই ছিল না। একই সাথে বাথরুম থেকে একটি তীব্র গন্ধ আসছিল। তাই তিনি মেঝেতে বসে সাবধানে পরীক্ষা করে এবং অবশেষে সিঙ্কের নিচে কয়েকটি সদ্য জমাট বাঁধা রক্তের দাগ দেখতে পান। দ্রুত ফরেনসিক দল বাথরুমে রক্ত শনাক্তকরণ পরীক্ষা করে এবং মেঝে এবং দেয়ালে নীল আলো দেখতে পায়। সহকর্মীরা অনুমান করে যে জিয়াং ঝিমু শুধু লি মিয়াংকেই হত্যা করেনি, বরং অন্য কাউকে টুকরো টুকরো করেছে। কিন্তু মৃতদেহ কোথায় গেল? যেহেতু এটি একটি অবৈধ ডেটিং হোটেল ছিল, তাই তারা শুধুমাত্র একদিনের নজরদারি ভিডিও রাখে। তবে ভোর 2টায় একজন অতিথিকে একটি লাল প্যান্ট পরা অবস্থায় একটি লাল সুটকেস নিয়ে চলে যেতে দেখা যায়, যা জিয়াং ঝিমুর পোশাকের সাথে হুবহু মিলে যায়। কিম হানচিয়ন যখন আশেপাশে খোঁজ নিচ্ছিল, তখন তিনি হ্রদের ধারের একটি ছোট নৌকার দিকে যাওয়া অদ্ভুত চিহ্ন দেখতে পান। তিনি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এবং একটি উদ্ধারকারী দল পাঠানোর অনুরোধ করে। একই সময়ে ইরো তার অনুমান যাচাই করার জন্য হোটেল রুমে আসে। তিনি নিশ্চিত ছিলেন যে জিয়াং ঝিমু একজন মানসিকভাবে অস্থির এবং সহজে রাগান্বিত ব্যক্তি, তাই ঘরে ঢোকার পর অবশ্যই একটি ঝগড়া হয়েছিল। তবে মেঝে বা ঘরের আসবাবপত্রে কোনো আঁচড় বা গর্ত ছিল না, এমনকি মারামারির কোনো চিহ্ন ছিল না। তাহলে কি লোকটি আগে থেকেই প্রস্তুত ছিল এবং ইলেকট্রিক শক স্টিক বা এমন কিছু দিয়ে ভিকটিমকে হঠাৎ আক্রমণ করছিল? কিন্তু ইরো দ্রুত এই অনুমানটি বাতিল করে দেন, কারণ জিয়াং ঝিমুর বেপরোয়া স্বভাবের কারণে সে এমন কিছু প্রস্তুত করবে না। অন্যদিকে হ্রদ থেকে একটি লাল সুটকেস উদ্ধার করা হয়। কিম হানচিয়ন সুটকেসটি খুলে অবাক হয়ে যান। এর ভিতরে ছিল দেহের টুকরো, কিন্তু অদ্ভুতভাবে কোনো মাথা বা হাত পা ছিল না, যা মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা কঠিন করে তোলে। এই সময় ইরো কাছে এসে দৃঢ়ভাবে বলে যে জিয়াং ঝিমু লি মিয়াংকে হত্যা করেনি। তিনি জিয়াং ঝিমুর ডিএনএ এর সাথে দেহের টুকরোগুলোর তুলনা করার প্রস্তাব দেন, হয়তো অপ্রত্যাশিত কিছু পাওয়া যেতে পারে। সেদিন সন্ধ্যায় ফলাফল বেরিয়ে আসে এবং এটি নিশ্চিত করে যে মাথাহীন দেহের টুকরোগুলোর ডিএনএ জিয়াং ঝিমুর ডিএনএর সাথে মিলে না, অর্থাৎ হত্যাকারী অন্য কেউ ছিল। একই সাথে ক্যাপ্টেন লিয়াং মনে করিয়ে দেন যে শুধুমাত্র আঙ্গুলের ছাপের উপর ভিত্তি করে জিয়াং ঝিমু লি মিয়াংকে হত্যা করেছে। এমন সিদ্ধান্তে আসা এখন আর সম্ভব নয়। পরের দিন পুলিশ জিয়াং ঝিমুর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে। লোকটি তার স্বামীর মৃত্যুতে বিশেষভাবে দুঃখিত ছিল। তবে যখন ইরো জিজ্ঞাসাবাদের ভিডিও দেখছিল, তখন তিনি অস্বাভাবিক কিছু লক্ষ্য করে। কিম হানচিয়ন যখন জিজ্ঞাসা করেন যে তিনি লি মিয়াংকে চেনেন কিনা, স্ত্রী কোনো চিন্তা না করেই উত্তর দেন যে তিনি চেনেন না। বিকেলে ইরো নিজের স্ত্রীর সাথে দেখা করে এবং সরাসরি জিজ্ঞাসা করেন যে তিনি কখন লি মিয়াংকে চেনে। স্ত্রী কিছুটা অবাক হলেও ইরোকে সত্যি কথা বলে। জিয়াং ঝিমু তাকে অভিযোগ করেছিল যে লি মিয়াংকে যে বাড়িটি দেওয়া হয়েছিল সেটি খুব মূল্যবান, যার কারণে তিনি সবসময় অনুতপ্ত ছিল। এটি ছিল স্ত্রীর প্রথমবার এই নামটি শোনার ঘটনা। উপরন্তু তিনি অবাক হয়েছিল যে ইরো কিভাবে জানলেন যে তিনি লি মিয়াংকে চেনে। ইরো বলেন যে স্ত্রী সবকিছু একা করতে পছন্দ করে, তাই সম্ভবত তিনি তার স্বামীর সাথে আলাদা বিছানায় ঘুমাতেন। স্ত্রী ব্যাখ্যা করেন যে তিনি কারো পাশে শ্বাস নিতে ঘৃণা করে, তাই বিয়ের পর থেকেই তারা আলাদা বিছানায় ঘুমাতেন। তিনি জানতে চান যে ইরোর কখন থেকে নিজের রুম ছিল। স্ত্রী শুনে ইরোর প্রতি ঈর্ষা প্রকাশ করে এবং ইরো বুঝতে পারেন যে তিনি অতীতে কাউকে হারিয়েছে। পুলিশি তদন্তে তিনি মোটেও নার্ভাস ছিলেন না এবং মৃত্যুর বিষয়টি তার কাছে পরিচিত ছিল। স্ত্রী স্বীকার করেন যে যখন তার বয়স 13 বছর ছিল, তখন তাদের বাড়িতে হঠাৎ আগুন লাগে আর তার দাদি ও বোন সবাই আগুনে পুড়ে মারা যান।
পরের দিন তারা নতুন বাড়িতে চলে যাওয়ার কথা ছিল, যদিও সেই বাড়িতে তার নিজের কোনো রুম ছিল না। এটি শুনে ইরো মনে করেন যে তার কাজ শেষ হয়েছে আর তিনি স্ত্রীর বাসা থেকে চলে যান। প্রোফাইলিং বিভাগে ফিরে এসে তিনি সহকর্মীদের সাথে একটি প্রোফাইলিং সেশনে অংশ নেয়। তিনি জিয়াং ঝিমুর হত্যাকারীর ভূমিকায় অন্যান্য প্রোফাইলারদের প্রশ্নের উত্তর দেন। প্রোফাইলিং রুমের প্রোফাইলিং রিপোর্টে তার পরিচয় এবং পরিবারের পরিচয় লেখা ছিল। অন্যদিকে কিম হানচিওন একটি গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পেয়েছে। ঘটনার রাতে ড্রাইভার জিয়াও ডে জিয়াং ঝিমুর খারাপ ব্যবহারের কারণে গোপনে তার একটি ভিডিও তুলেছিল এবং ইচ্ছাকৃতভাবে তাকে বাড়ির গ্যারেজের সামনে থামিয়েছিল। এই সাক্ষ্যটি স্ত্রীর সাক্ষ্যের সাথে সম্পূর্ণ ভিন্ন ছিল। রাতে ইরো কিম হানচিওনের সাথে দেখা করে এবং তাকে জানান যে তিনি জিয়াং ঝিমুর স্ত্রীর সাথে দেখা করেছে। সেই ব্যক্তি উল্লেখ করে যে তার দাদি আর বোনের মৃত্যুর সময় তিনি মোটেও দুঃখিত ছিল না, বরং যখন তিনি তার রুম ছিল না বলে উল্লেখ করে তখন তার মুখের আগের অভিব্যক্তি ফুটে ওঠে। আর তিনি তার স্বামীর মৃত্যুর মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে মোটেও জিজ্ঞাসা করেননি। পরের দিন পুলিশ স্ত্রীকে পুনরায় জিজ্ঞাসাবাদ করে, যদিও এবারও তিনি বলে যে তিনি কিছুই জানেন না। তবে কিম হানচিওন একটি গুরুত্বপূর্ণ সূত্র পান। জিয়াং ঝিমু ছাড়াও স্ত্রীর ৩-৪ জন প্রেমিক ছিল, যার মধ্যে এই টেনিস কোচ একজন। কিম হানচিওন লক্ষ্য করে যে এই লোকটির হাতের তালুতে প্রচুর ব্যান্ডেজ ছিল, যা তার ৫ মিটার উঁচু দেয়াল বেয়ে ওঠার সময় আঘাতের স্থানের সাথে মিলে যায়। তিনি দ্রুত বুঝতে পারে যে এই ব্যক্তি একজন সহযোগী কোচ আর স্ত্রী ১ বছর আগে একটি টেনিস ক্লাবে দেখা করেছিল আর তাদের সম্পর্কের গুঞ্জন সবার কাছে পরিচিত ছিল। তবে ১ মাস আগে তারা হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেয়। ক্যাপ্টেন লিয়ান মনে করে যে অর্থ বা ভালোবাসার কারণে হত্যা উভয়েরই পর্যাপ্ত কারণ ছিল, কিন্তু তাদের হাতে কোনো বাস্তব প্রমাণ ছিল না। এই সময় ইরো মনে করিয়ে দেন যে তাদের সম্পর্ক ভেঙে দেওয়া দরকার। স্ত্রীর তুলনায় যিনি পরিকল্পনা করেছিল কোচ কি আরও দুর্বল আর সহজে ভাঙা যাবে না? কিম হানচিওন অবিলম্বে তাদের দুজনকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে। তিনি কোচকে বলে যে স্ত্রীর বাড়ির আগুন কোনো দুর্ঘটনা ছিল না এবং যে আগুন লাগিয়েছিল তাকে এখনও ধরা যায়নি, কারণ ১৩ বছর বয়সী একটি শিশুকে কেউ সন্দেহ করেনি। তবে সে সময় ১৫ বছর বয়সী একটি শিশু প্রতিবেশী বাড়ির ছেলেটিকে সন্দেহ করেছিল, যার ফলস্বরূপ সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। কিম হানচিওন জোর দেন যে স্ত্রী পাশের রুমে আছে। তিনি স্বীকার করে যে লোকটি কোচকে হত্যা করেছে। প্রকৃতপক্ষে পাশের রুমে স্ত্রী এবং ইরো খুব খুশি মনে কথা বলছিল এবং মামলার বিষয়ে মোটেও কথা বলেননি। অবশেষে কোচ তার পরিণতি স্ত্রীর দাদি এবং বোনের মতো হওয়ার ভয়ে তার বয়ফ্রেন্ড এর সাথে অপরাধ করার কথা স্বীকার করে। এরপরই হোটেলের পেছনের পাহাড়ে মাথা আর অঙ্গপ্রত্যঙ্গ পাওয়া যায়। যদিও ধারণা করা হয়েছিল যে দেহের টুকরো টুকরো করার ঘটনাটি সফলভাবে শেষ হয়েছে, তবে ইরো যখন বাড়িতে ফিরে আসে তখন তিনি আবার ধারাবাহিক খুনির কাছ থেকে একটি পাজল প্যাক পান এবং এবার প্যাটার্নটি জিয়াং ঝিমুর বিচ্ছিন্ন করার স্থানের সাথে মিলে যায়। তাহলে এরপর কি ঘটবে আমরা নেক্সট এপিসোডে দেখতে পারবো। প্লিজ ভিডিওটিতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।